আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছি। আমরা আজকের ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে নদী পার হতে প্রয়োজনীয় যে সময়, এই সময় কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। দেখো, আমরা গত ভিডিওতে যেটা দেখছি সেটা হচ্ছে নদী কিভাবে সোজা পার করতে হয়। সহজ কথায় যে নদীকে আমরা সর্বনিম্ন দূরত্বে পার করার জন্য আমাদের কোন দিকে নৌকা চালাইতে হবে এটা বের করছি আমরা গত দিনের ম্যাথে আর কি। আজকে আমরা মূল যে বিষয়টা দেখব সেটা হচ্ছে নদী আমরা পার করতে চাই, আমরা বিভিন্নভাবে নৌকা চালিয়ে নদী পার করতে পারি। যেভাবেই আমরা নৌকা চালনা করি না কেন, নৌকা পার করতে আসলে কতটুকু সময় লাগবে সেটা বের করার জন্যই আমরা একটা ফর্মুলা আগে সেট করব। ফর্মুলা সেট করার পর আমরা মূল ম্যাথে চলে যাবো আর কি। তাহলে নদী পার হতে প্রয়োজনীয় সময়, আমরা মূল টপিকে যাওয়ার আগে একটা ছোট টপিক দেখবো আর কি। সে মনে করো যে তুমি 50 মিটার দূরত্ব যাচ্ছ, হ্যাঁ? তো 50 মিটার দূরত্ব যাওয়ার জন্য তোমার একটা বেগ আছে। এখন দেখা গেল যে তুমি সরল পথে যখন যাচ্ছ, তো 50 মিটার দূরত্ব তুমি যাচ্ছ, সে ফর এক্সাম্পল তুমি 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছ, তাহলে ডেফিনেটলি তোমার সময় কতটুকু লাগবে? তাহলে এদিক বরাবর যদি তোমার বেগ ভি 5 মিটার পার সেকেন্ড থাকে, দূরত্ব এস যদি 50 মিটার হয়, তো সেক্ষেত্রে নর্মালি তুমি কত সময় পার করবে? তো আমরা জানি সূত্র যে এস সমান ভিটি, তাই না? সরল রেখা বরাবর যদি সমবেগে যাই তাহলে আমাদের সূত্র হচ্ছে এটা। সেক্ষেত্রে আমরা সময় বের করতে পারবো এস ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়ালস টু 50 ডিভাইডেড বাই 5 করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 10 সেকেন্ড, রাইট? বাট দেখো, ধরো যে তোমার বেগটা ওই বরাবর নাই, বেগটা ভিন্ন দিক বরাবর আসছে। যদি এমনটা হয় তাহলে কি আমরা সময় নির্ণয় করতে পারবো? সে মনে করো যে এদিক বরাবর তোমাকে দূরত্ব দেওয়া আছে, এই পথের দূরত্ব তোমাকে বলে দিচ্ছে এটা 50 মিটার। তো 50 মিটার এই পথে তুমি যাচ্ছ না, তুমি যাচ্ছ ভিন্ন একটা পথে, যে পথটা এই 50 মিটার যে পথটা আছে এই পথের সাথে একটা কোণ করে আছে। সে ফর এক্সাম্পল এটা 30 ডিগ্রি কোণ করে আছে। এখন এই দিক বরাবর তোমাকে বেগ দিয়ে রাখছে 5 মিটার পার সেকেন্ড। তো যদি এমনটা হয় তাহলে কি সময় নির্ণয় করতে পারবা? তাহলে সময় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সূত্র কি হবে এক্ষেত্রে? দেখো, আগের বার আমরা যেটা বের করে আসছি, এই যে এস সমান ভিটি যে সূত্র আমাদের ছিল, এটা আমাদের তখনই অ্যাপ্লাইকেবল ছিল যখন আমরা সরল রৈখিক পথে দূরত্ব অতিক্রম করছি, সেক্ষেত্রে আমাদের ওটা অ্যাভেলেবল ছিল, রাইট? কিন্তু যদি তোমার এমন হয় যে না, আমি দূরত্ব জানি এক পথের, বেগ জানি ভিন্ন কোনো পথের, তাহলে কি সেক্ষেত্রে আমি সময় নির্ণয় করতে পারবো? ডেফিনেটলি পারবো। কিভাবে পারবো? দেখো, সব সময় তুমি যে পথ বরাবর দূরত্ব পাচ্ছ ওই পথ বরাবর যে বেগ থাকতে হবে এটা কোনো কথা না, ঠিক আছে? ওই পথ বরাবর ওই বেগের কোনো একটা উপাংশ থাকতে পারে। আমরা উপাংশ পড়ে আসছি, রাইট? আমি অলরেডি তোমাদেরকে সামুদ্রিক সূত্রের যে ভিডিওটা ছিল ওই ভিডিওটাতে খুব সুন্দর করে এই উপাংশের কনসেপ্টটা বলে দিচ্ছি। তো উপাংশ যদি না বোঝো, এবং লম্বাংশ থিওরি আজকে ব্যাপকভাবে কাজে লাগবে, লম্বাংশ থিওরিটা যদি না বুঝে থাকো, ডেফিনেটলি প্রথমে এই টপিকটা দেখার আগে অবশ্যই সামান্তরিক সূত্র আমার যে ভিডিওটা ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, ভেক্টর প্লে লিস্টে, এবং একই সাথে লম্বাংশ সূত্র যেটা দেওয়া আছে, এই দুইটা কনসেপ্ট 100% ক্লিয়ার করে দেন তুমি এই ভিডিও দেখবা। আদারওয়াইজ তুমি এই ভিডিও দেখে কিছু বুঝতে পারবা না বা বুঝতে অসুবিধা হবে। কথা বুঝতে পারছি? সো অবশ্যই অবশ্যই রিকমেন্ডেড হচ্ছে তুমি লম্বাংশ সূত্র যেটা আমি করেছি সেটা দেখে আসো, এবং একই সাথে সামান্তরিক সূত্রে আমি যেখানে উপাংশ দেখাইছি উপাংশের অংশটুকু করে আসো। করে আসার পরে তারপর তুমি এই অংশটুকু দেখো যে তোমার নদী পার হতে প্রয়োজনীয় সময়টা আমরা ঠিক কিভাবে নির্ণয় করব, সেটা বের করার সূত্রটা দেখলে পরে তোমার জন্য সহজ হবে। বুঝতে পারছো? তাহলে এই বরাবর দেখো কি থাকতে পারে, সরাসরি 50 মিটার বরাবর আমি যে দূরত্ব, যে পথে দূরত্ব জানি সেই বরাবর কিন্তু আমি বেগ জানি না, বা যে পথে বেগ জানি সেই বরাবর কিন্তু আমি দূরত্ব জানি না। তাহলে আমি সময় কিভাবে নির্ণয় করবো? আমার তো দুইটা বিষয় একই পথে থাকতে হবে, তাহলেই কেবল আমি এর সমান ভিটি যে সূত্র আছে সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি একটা কাজ করতে পারি, বেগের একটা উপাংশ নিতে পারি, যে 50 মিটার বরাবর এর একটা বেগের উপাংশ থাকবে, কারণ এর সঙ্গে একটা কোণ করে আসছে। তো আমরা ভূমি বরাবর 5 মিটার পার সেকেন্ড যেটা আছে বেগের একটা উপাংশ, তো ভূমি বরাবর উপাংশ কি বলছিলাম মনে আছে? ভূমি বরাবর উপাংশ হচ্ছে যার উপাংশ তুমি বের করতে চাও ভূমি বরাবর তার cos থিটা। তাহলে এই বরাবর 50 মিটার বরাবর যে বেগটা কার্যকর আছে, সরাসরি 50 মিটার বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগ না থাকলেও 5 মিটার পার সেকেন্ডের একটা উপাংশ 50 মিটার বরাবর আছে, সেটা কত? 5 এর cos কত ডিগ্রি কোণ করে আছে? এটা 30 ডিগ্রি কোণ করে আছে, তাহলে 5 cos 30 ডিগ্রি। তো 5 cos 30 ডিগ্রি এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখো কত আসে। এটা আসবে অ্যারাউন্ড 4.33 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো, তোমার এখন যে পথে দূরত্ব জানো সে পথে বেগ জানো, সো তুমি এর সমান ভিটি সূত্রটাকে খাটাইতে পারো। তাহলে এস ইজ ইকুয়ালস টু ভিটি যদি আমরা এখন কাটাই, তাহলে টি সমান হয়ে যায় এস ডিভাইডেড বাই ভি করবো, জাস্ট 50 ডিভাইডেড বাই হচ্ছে 4.33, সেক্ষেত্রে আমাদের এটা আসবে হচ্ছে 11.54 সেকেন্ড। ঠিক আছে? তাহলে একটা বিষয় দেখতে পারছো,
যে তুমি যে পথে যাচ্ছিলে সে পথ বরাবর যদি তোমার বেগ দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি এস সমান ভিটি দ্বারা বের করতে পারছি। কিন্তু এমনও হইতে পারে যে আমাদের দূরত্ব বরাবর সরাসরি বেগ না থেকে বেগের একটা উপাংশও থাকতে পারে কিন্তু, হ্যাঁ, এই সেম কনসেপ্টটা আমরা নদী পার করতে প্রয়োজনীয় যে সময়টা বের করব এখানে আমরা কাজে লাগাবো আর কি। তো এখন এই দিক থেকে খেয়াল করে দেখো যে তুমি একটা ছায়া দিয়ে পার হচ্ছ, উপাংশর অপর নাম কিন্তু ছায়া ছিল, রাইট? তাহলে এখানটায় 5 মিটার পার সেকেন্ড সরাসরি বেগ দিয়ে না পার হলেও তুমি 5 মিটার পার সেকেন্ড বেগের একটা ছায়া দিয়ে তুমি 50 মিটার দূরত্বটাকে ক্রস করতেছো, এবং সেক্ষেত্রে তোমার যে প্রয়োজনীয় সময় তুলনামূলক সময়ের থেকে একটু বেশি লাগতেছে আর কি। কথা বুঝতে পারছি? ক্লিয়ার তো এইটুক? তো আমরা এখন আসি যে নদী পার করতে চাই, আমরা নদী পার করার জন্য প্রয়োজনীয় সময়টা আমরা বের করব। সিম্পল কনসেপ্ট দেখো, আমরা গতদিন যেটা দেখছি সেটা হচ্ছে যে নদীর যে দুইটা পার থাকে, নদীর দুই পারের আমরা এপার থেকে যদি ওপারে পৌঁছাতে চাই, পৌঁছানোর ক্ষেত্রে আমাদের নৌকা চালানোর ডিরেকশন কতগুলো ছিল? নৌকা চালানোর ডিরেকশন ছিল হচ্ছে হয় আমরা সোজা চালাবো, নয়তোবা 90 ডিগ্রি থেকে কিছুটা বেশি কোণে চালাবো। আমরা এটা ধরে নিচ্ছিলাম যে স্রোতটা আমাদের সবসময় বাম থেকে কোন দিকে বহমান আছে, এটা ডান দিকে বহমান আছে। তাহলে তুমি যদি ডান দিকে তোমার স্রোত থাকে তাহলে স্রোতের সাথে স্থূল কোণে তুমি যাত্রা করতে পারো, তুমি স্রোতের সাথে ঠিক সমকোণে যাত্রা করতে পারো, অথবা স্রোতের সাথে সূক্ষ্ম কোণে তুমি যাত্রা করতে পারো, তাই তো? অর্থাৎ সহজ কথায় স্রোত থেকে শুরু করে তুমি একদম স্রোত বরাবর, অর্থাৎ ইন টোটাল ডিগ্রি কোণ তোমার কাছে কতটুকু আছে? 180 ডিগ্রি তোমার কাছে অ্যাভেলেবল আছে। 0 থেকে স্টার্ট করে তুমি টোটাল 180 ডিগ্রি কোণের মধ্যে যে কোনো কোণে রওনা দিতে পারো, যে কোনো কোণে রওনা দিয়ে তুমি অপর পারে পৌঁছানোর ট্রাই করতে পারো আর কি। কথা বুঝতে পারছো? এখন আমরা দুইটা কেস দেখবো। আমরা মূলত দেখবো হচ্ছে তোমার স্থূল কোণের কেস, এবং আরেকটা কেস দেখবো হচ্ছে সূক্ষ্ম কোণের কেস। তো আমি যদি নৌকা স্থূল কোণে চালাই তাহলে আমার নৌকা পার করতে কতটুকু সময় লাগবে, আমরা এটার জন্য একটা সূত্র দেখবো। এবং একই সাথে তোমার নৌকা যদি সূক্ষ্ম কোণে চালাই তাহলে সেক্ষেত্রে নদী পার করতে আমার ঠিক কতটুকু সময় লাগবে সেটাও আমরা বের করে দেখবো। এখন দেখো, সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ ঘুরে ফিরে এর মাঝখানে 90 ডিগ্রি কোণটা অটোমেটিক্যালি অ্যাভেলেবল হয়ে যাবে না? তো আমাদের সূত্র যদি একই হয় দুই ক্ষেত্রে তাহলে ডেফিনেটলি 90 ডিগ্রি হইলেও আমাদের জন্য সময়টা বের করা খুব একটা অসুবিধাজনক কিছু হবে না। ওকে, এই জন্য করে আমরা সূক্ষ্ম কোণের কেসটাও দেখবো এবং স্থূল কোণের কেসটাও দেখবো। আমরা দুইটা কেস আলাদাভাবে দেখে উভয় ক্ষেত্রে সময়টা আগে নির্ণয় করার সূত্রটা বের করি, তারপর আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণের কেস। অর্থাৎ তুমি নৌকাকে স্রোতের সাথে সূক্ষ্ম কোণে যদি চালাও তাহলে সেক্ষেত্রে তুমি নৌকা কিভাবে পার করবা, কতটুকু সময় তুমি পার করতেছো সেটা দেখবো আমরা। তো ধরে নাও যে এই হচ্ছে আমাদের নদী। এখন এই নদীতে তুমি কি করতেছো, ঠিক স্ট্রেট সোজা বরাবর, এটা কি নদীর প্রস্থ না? এই বরাবর তো নদীর প্রস্থ থাকে, ঠিক কিনা? প্রশস্তটা এটা আমরা গতদিন দেখছি এটা। আচ্ছা, এখন তুমি নৌকাটাকে কিভাবে চালাইছো? ধরে নাও যে এদিক বরাবর তোমার স্রোতের বেগ আছে, যে স্রোতের বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করে থাকি? ইউ দিয়ে প্রকাশ করে থাকি। দেন তোমার স্রোতের সাথে সূক্ষ্ম কোণে অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম কোণে তুমি রওনা দিচ্ছ। সে ফর এক্সাম্পল তুমি এদিক বরাবর নৌকাটাকে রওনা দিচ্ছ, তো নৌকাটা একটা বেগ থাকবে, এদিক বরাবর ভি থাকবে, রাইট? এখন স্রোত এবং নৌকার মাঝখানের যে কোণ সেটাকে আমরা বলছিলাম দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ, যেটা আলফা, রাইট? তাহলে এটাকে যদি আমরা আলফা ধরি, এখন তুমি ডেফিনেটলি এইদিকে যখন রওনা দিবা স্রোত তোমাকে ঠেলা দিয়ে আরেকটু সরাই দিবা না? তাহলে স্রোত এবং নৌকার মাঝামাঝি কোন একটা পথে তোমার পৌঁছানোর একটা চান্স থাকবে, রাইট? তো এদিক বরাবর যে বেগটা দিয়ে তুমি পৌঁছাবে এটা কোন বেগ? এটা হচ্ছে তোমার লব্ধি বেগ, ঠিক কিনা? এখন এদিক বরাবর আমরা ধরে নিছি কি এটা নদীর প্রস্থ, ঠিক না? তাহলে নদীর প্রস্থ, যেটা নদীর প্রস্থকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডি দিয়ে প্রকাশ করি। এখন মনে করো যে তুমি ডি প্রস্থ পার হবা, অর্থাৎ নদী পার করতে চাও, তো তুমি নদী যেভাবেই পার করো না কেন ঘুরে ফিরে তো তুমি এই প্রস্থটুকুই অতিক্রম করবা নাকি? এপার থেকে ওপারে যাবা। তো এপার থেকে ওপারে যাওয়ার অর্থটা কি আসলে? এপার থেকে ওপারে যাওয়ার অর্থ তো ওইটাই যে তুমি নদী প্রস্থটাকে পার করতেছো সবসময়। কথা বুঝতে পারছো? যাই হোক, তাহলে নদীর প্রস্থ তুমি পার হচ্ছ, তাই তো? তো নদীর প্রস্থ পার হওয়ার ক্ষেত্রে তুমি তো এমন হইতে পারে যে তোমার সরাসরি বেগ ওই বরাবর নাও থাকতে পারে। সরাসরি বেগ না থাকলেও তোমার বেগের তো একটা উপাংশ থাকা সম্ভব। দেখো তো এখানে তোমার যে বরাবর প্রস্থ আছে অর্থাৎ যে বরাবর দূরত্ব আছে সেই বরাবর কি সরাসরি বেগ আছে? নাই, কিন্তু সেই বরাবর বেগ কিন্তু নাই। তুমি নৌকা রওনা দিচ্ছ তার থেকে একটু সরে, বরং যেটা হয়েছে যখন তুমি রওনা দিচ্ছ, রওনা দেওয়ার ফলে স্রোত তোমাকে ঠেলা দিয়ে আরেকটু ভিন্ন একটা পথে নিয়ে গেছে, তাই না? অর্থাৎ তুমি ডাব্লিউ বেগ দিয়ে পৌঁছাচ্ছ। এখন ডাব্লিউ বেগটা কি তোমার ডি বরাবর আছে? নাই তো। দূরত্ব বরাবর তুমি বেগ পাচ্ছ না, এইটা এই কেস না যে দূরত্ব বরাবর তুমি বেগ যেটা পাচ্ছ না, এটা তো এই কেস, ঠিক না? তাহলে আমরা সরাসরি দূরত্ব বরাবর বেগ নাও পাইতে পারি, কিন্তু কি পাবো? ডি বরাবর ওই বেগের একটা উপাংশ পাইতে পারি, ঠিক তো? তো এই কনসেপ্ট দিয়ে আমরা এটার সূত্রটা বের করতে পারবো। তাহলে আমরা নদী পার হওয়ার যেহেতু সময় নির্ণয় করতে চাই, তাহলে লিখো যে সময়, দেখো আমরা সমবেগের যে সূত্র জানি সেটা কি? এস সমান ভিটি। সেখান থেকে আমরা যখন সময় বের করছি, সময় ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে দূরত্ব ভাগ
কি বেগ। তো তুমি দেখো তো, তুমি যে সময়টা বের করতেছো নদী পার হওয়ার সময় বের করতেছো, তো তুমি কোন দূরত্ব পার করবা আসলে? নদীর তো প্রস্থই পার করবা, ঠিক কিনা? তাহলে আমরা নদীর প্রস্থ পার করবো এখানটাতে, যে উপরে হচ্ছে নদীর প্রস্থ ডিভাইডেড বাই নদীর প্রস্থ। তুমি কোন বেগ দিয়ে পার করতেছো? তুমি কোন বেগটা দিয়ে পার করবা? তুমি কি শুধু নৌকার বেগ দিয়ে পার করতে পারবা? স্রোত থাকলে শুধু নৌকার বেগ কিন্তু হবে না। তখন যখন স্রোত থাকবে তখন তো স্রোত এবং নৌকার দুইটার মিলিত বেগ থাকবে, অর্থাৎ তুমি লব্ধি বেগ দিয়ে পার হবা। তাহলে নদীর প্রস্থ ডি ডিভাইডেড বাই হচ্ছে তোমার লব্ধি বেগ, তুমি লব্ধি বেগ দিয়ে পার হবা। তা দেখো লব্ধি বেগ কি ডি বরাবর আছে? নাই কিন্তু। তাহলে লব্ধি বেগ যেহেতু ডি বরাবর নাই, লব্ধি বেগের তো একটা উপাংশ থাকতে পারে, তাই না? তো আমরা এখানে নিচে লিখবো যে লব্ধি বেগের উপাংশ। এখন দেখো তো লব্ধি বেগের উপাংশ মানে কি? তোমার ডাব্লিউ এর কোণ জানতে হবে ডি এর সাথে, কারণ ডি এর উপরে তুমি ডাব্লিউ এর উপাংশটাকে নিবা, ঠিক না? দূরত্ব বরাবর বেগের উপাংশ। এখানে আমরা ঠিক যেভাবে নিছিলাম যে দূরত্ব বরাবর বেগের উপাংশ, ঠিক না? তো এখানে তো আমরা এই কোণটা সরাসরি বলতে পারছি না, একটু মুশকিল হচ্ছে, তাই তো একটা কাজ করতে পারো তো। লব্ধি বেগের উপাংশ মানে কি? আমরা লম্বাংশ সূত্রে এটা শিখে আসছি না, যে লব্ধি বেগের উপাংশ ইজ ইকুয়ালস টু হচ্ছে কি ছিল? লব্ধি যাদের দ্বারা তৈরি তাদের আলাদা আলাদা উপাংশের যোগফলের সমান, ঠিক কিনা? তো আমরা সেই সূত্রটাই এখানে ইউজ করি। তাহলে দেখো টাইম টি ইজ ইকুয়ালস টু লেখা যাবে উপরে নদীর প্রস্থ ডি ডিভাইডেড বাই হচ্ছে লব্ধি বেগের উপাংশকে এবার ভেঙে লেখো। তো লব্ধি বেগের উপাংশ মানে লব্ধি যাদের দ্বারা তৈরি। এখন লব্ধি ডাব্লিউটা কার কার দ্বারা তৈরি হলো? তোমার লব্ধি বেগ যেটা এখানে ডাব্লিউ, এটা কার কার দ্বারা তৈরি হয়েছে? স্রোতের বেগ এবং নৌকার বেগের মিলিত বেগ না এটা? তাহলে স্রোতের বেগের একটা উপাংশ থাকবে ডাব্লিউ এর সাথে এবং নৌকার বেগের একটা উপাংশ থাকবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে স্রোতের বেগের উপাংশ যোগ হচ্ছে নৌকার বেগের উপাংশ। দেখো তো বিষয়টাকে একটু সহজ করে লিখি আমরা। তাহলে ডি ইজ ইকুয়ালস টু লেখা যাচ্ছে উপরে নদীর প্রস্থ মানে ডি ডিভাইডেড বাই স্রোতের বেগের উপাংশ। তো তুমি কোন বরাবর উপাংশটা নিচ্ছ? তুমি কোন দূরত্বটা পার করতেছো? তোমার এখানে বেজ এক্সিস কোনটাকে ধরবে? আমরা তো লম্বাংশ সূত্রে বেজ এক্সিস ধরছিলাম, তাই না? যে আমরা এই জিনিসটার ওপরে ঠিক সবার উপাংশটাকে ফেলবো। তো এখানে আমরা কোন বরাবর যাচ্ছি? আমরা ডি বরাবর যাচ্ছি না, তাহলে সমস্ত উপাংশকে কি করব? ঠিক ডি এর উপরেই নিব আর কি। তাহলে এখানে ডি এর উপরে ডাব্লিউ এর উপাংশ, অর্থাৎ ডাব্লিউ এর উপাংশ, ডাব্লিউ এর কোণ আমরা জানি না, তাহলে কি করব? ভি এর উপাংশ নিতে পারি এবং ইউ এর উপাংশ নিতে পারি। তো দেখো ডি বরাবর ইউ এর যে উপাংশ, ডি এবং ইউ এর কোণ কিন্তু আমরা জানি এটা কত? সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, তাই না? তা ডি বরাবর ইউ এর উপাংশ, তাহলে ইউ এর একটা ছায়া থাকবে ডি এর উপরে, যেটা হচ্ছে ইউ এর, যেহেতু এটা আমার বেজ তাহলে এটা আমার জন্য ভূমি, তাহলে ইউ এর কজ কত ডিগ্রি? ইউ এবং ডি এর মাঝখানে কোণ হচ্ছে 90 ডিগ্রি, প্লাস এর সাথে দেখো ভি এর উপাংশ, তাই না? আবার নৌকার বেগের উপাংশ লাগবে, তাই নৌকার বেগের উপাংশ এই যে এই কোণটা, ভি এর কোণটা আমাদের জানতে হবে না? তো ভি এর কোণটা এখানে কত বলো তো? ভি এর কোণ দেখো এইটুক অংশ কিন্তু আলফা, ভি এর সাথে ইউ এর যে কোণটা এটা আলফা, আর এই পুরো অংশ যেটা এটা হচ্ছে তোমার 90। দ্যাট মিনস এইটুক কোণ আসলে কতটুকু? এটা হচ্ছে তোমার 90 মাইনাস আলফা কিনা, বুঝছি তো? ওকে, তাহলে আমরা ভি এর যে উপাংশ নিবে এর বরাবর, তাহলে ডি এর সাথে ভি এর কোণ হচ্ছে 90 মাইনাস আলফা, তাহলে আমরা এখানে লিখতে পারবো ডি বরাবর ভি এর যে উপাংশ, তাহলে ভি এর কজ কত ডিগ্রি? সেটা 90 মাইনাস আলফা কোণ আর কি, রাইট? তাহলে এখন জাস্ট সিম্পলিফাই করো বিষয়টাকে। তাহলে এখান থেকে টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই, দেখো কজ 90 ভ্যালু তো 0, তাই না? তাহলে ইউ এর পার্টটা 0 হয়ে যাচ্ছে। তারপর ভি কজ 90 মাইনাস আলফা থাকতেছে, তাহলে ভি কজ 90 মাইনাস আলফা যেটা থাকে এটাকে তো আমরা ত্রিকোণমিতিতে কি লিখতে পারি? কজ 90 মাইনাস আলফাকে সরাসরি সাইন আলফা লেখা যায় না? লেখা যায় কিন্তু। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভি সাইন আলফা। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। কখন? যখন আমি সূক্ষ্ম কোণের নৌকা চালাবো তখন আমাদের সূত্র হচ্ছে টি সমান ডি বাই ভি সাইন আলফা। সো এই ছিল আমাদের সূক্ষ্ম কোণের ক্ষেত্র। এখন আমরা স্থূল কোণের যে কেসটা আছে, স্থূল কোণের কেসটা একটু দেখবো, দেখে আমরা দুইটা সূত্রকে ম্যাচ করার ট্রাই করবো আর কি। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে তোমার স্থূল কোণের কেস। তো একই রকম ভাবে ধরে নাও যে তোমার নদীর দুইটা পার আছে। এখন তোমার এটা স্ট্রেইট হচ্ছে নদীর প্রস্থ, এদিক বরাবর স্রোতের বেগ আছে ইউ, দেন তুমি স্রোতের সাথে স্থূল কোণে অর্থাৎ এদিক বরাবর তুমি নৌকা চালাচ্ছ ভি। তাহলে স্রোত এবং নৌকার মাঝখানের যে কোণ, এই টোটাল কোণটা হচ্ছে আলফা। দেন প্রস্থ যেটা আমরা পাইছি এখান বরাবর, এই প্রস্থের সাথে ইউ এর যে কোণ এটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি এখানেও। এখন তুমি যখন নৌকাকে এদিকে চালাবা, নৌকা ডেফিনেটলি এদিকে পৌঁছাবে না, তাই না? নৌকা হয়তোবা সোজাও পৌঁছাইতে পারে অথবা এর মাঝ বরাবর কোনো একটা পথে তার পৌঁছানোর চান্স থাকবে, তাই তো? তো আমরা ধরে নিচ্ছি ঠিক মাঝ বরাবর কোনো একটা পথে নৌকা যে বেগটা নিয়ে পৌঁছাবে সেখানে স্রোতের বেগও থাকবে এবং নৌকার বেগও থাকবে, অর্থাৎ উভয়ের মিলিত বেগ অর্থাৎ লব্ধি বেগ থাকবে। তাহলে এখন লব্ধি বেগও তো এখানে ডি এর বরাবর নাই, ঠিক কিনা? অর্থাৎ দূরত্ব বরাবর কি বেগ আছে? দূরত্ব বরাবর বেগ নাই, তাহলে কিভাবে করবা? ওই যে সরাসরি বেগ না থাকলেও কি থাকতে পারে? বেগের উপাংশ থাকতে পারে, অর্থাৎ সিমিলার কেস।
কথা বুঝতে পারছি? তাহলে আমরা একইভাবে সূত্র লিখতে পারবো এখানটাতে যে টি ইজ ইকুয়ালস টু নদীর প্রস্থ ডি তো পার করতেছো, তাই না? ডি পার করতেছো, কোন বেগ দিয়ে পার করতেছো? তুমি লব্ধি বেগ দিয়ে পার করতে পারছো না, লব্ধি বেগের কি দিয়ে পার করবা? যেহেতু সরাসরি দূরত্ব বরাবর বেগ নাই, তাহলে লব্ধি বেগের উপাংশ দিয়ে পার করবা। তাহলে এখানটায় লব্ধি বেগের উপাংশ। এখন লব্ধি বেগের উপাংশ আবার বের করা মুশকিল, কারণ ডাব্লিউ এর যে কোণ ডি এর সাথে এটা আমরা জানি না, তাই না? এটা আবার বের করা একটু ঝামেলাজনক। তাহলে ওই ঝামেলায় আমরা না যাই। তাহলে কিভাবে করতে পারি? দেখো, আমরা ভি এর কোণ কিন্তু ডাব্লিউ ডি এর সাথে জানি। এটা কত? দেখো, পুরো কোণটা ছিল কত? ভি এর সাথে ইউ এর কোণটা হচ্ছে আলফা। আলফা থেকে 90 বাদ দিলে এটা হবে না, সো দ্যাট এই যে কোণটা, এই কোণটা অ্যাকচুয়ালি কত? আলফা মাইনাস হচ্ছে 90 ডিগ্রি আর কি। তাহলে আমরা এই যে লব্ধি বেগের যে উপাংশ আছে, লব্ধি বেগের উপাংশ মানে আমরা কি জানি? স্রোত এবং নৌকার বেগের উভয়ের উপাংশের যোগফল, রাইট? সো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, টি সমান ডি ডিভাইডেড বাই হচ্ছে তাহলে স্রোত প্লাস হচ্ছে নৌকার বেগের উপাংশ, আগের মতোই, যেহেতু আমরা লব্ধি বেগের কোণটা জানি না, ঠিক আছে, যার জন্য লব্ধি বেগের উপাংশ আমরা বের করতে পারছি না সরাসরি। তো দেখো, ডি বরাবর তোমার স্রোতের বেগের যে উপাংশ সেটা কত হবে? তো ডি ডিভাইডেড বাই স্রোতের বেগের উপাংশ ডি বরাবর, তাই ডি এর উপরে ইউ এর উপাংশ নাও। তো ডি হচ্ছে তোমার জন্য বেজ লাইন, মানে এটা ভূমি। তাই ডি এর উপর যদি ইউ এর উপাংশ নাও, তাহলে হচ্ছে তোমার ইউ এর কজ ডি এবং ইউ এর কোণ কত? 90 ডিগ্রি, প্লাস ডি এর উপরে এবার ভি এর উপাংশ নাও। তাহলে ভি এবং ডি এর মাঝখানে কোণ কত? আলফা মাইনাস 90। তো আমরা লিখতে পারবো ভি এর কজ কত? এটা আলফা মাইনাস হচ্ছে 90 ডিগ্রি, ঠিক না? তো এখান থেকে আমরা বলতে পারবো টি সমান ডি ডিভাইডেড বাই এই যে কজ 90, এটা 0, তাহলে এটা 9। দেন হচ্ছে তোমার ভি কজ আলফা মাইনাস 90 যেটা আছে ওটাকে আমরা এইভাবে লিখতে পারবো না, যে ভি কজ সেকেন্ড ব্র্যাকেট নাও, মাইনাস কমন নাও, মাইনাস কমন নিয়ে আমরা 90 মাইনাস আলফা লিখতে পারি, ঠিক কিনা? তাহলে সেখান থেকে টি সমান লেখা যাবে ডি ডিভাইডেড বাই, দেখো কজ কিন্তু মাইনাসকে খেয়ে ফেলতে পারে, তাই না? তো কজ যদি মাইনাসটা খেয়ে ফেলে তাহলে কি পাওয়া যাবে এখানটাতে? তখন এটা হবে 90 মাইনাস আলফা, অর্থাৎ ভি কজ সেক্ষেত্রে হচ্ছে 90 মাইনাস হলো আলফা, অ্যান্ড ফাইনালি 90 মাইনাস আলফাকে আমরা লিখতে পারবো ভি সাইন আলফা। তাহলে টি সমান লিখতে পারতেছি আমরা ডি ডিভাইডেড বাই হচ্ছে ভি সাইন আলফা। একটা বিষয় দেখছো, তুমি নৌকাকে সূক্ষ্ম কোণে চালাও বা স্থূল কোণে চালাও, যেমনভাবেই চালা না কেন, তোমার নৌকা পৌঁছানোর যে সময় সবসময় একই হচ্ছে না? টি সমান কত? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে যেভাবেই আমরা চালাই না কেন, অর্থাৎ তুমি নৌকা জাহান্নাম দিয়ে পৌঁছাও, অসুবিধা নেই, তুমি যেমনে পৌঁছাও, যেমনে চালাও, তুমি যেভাবেই নদী পার করো না কেন, তোমার সবসময় সূত্র একটাই সময় বের করার জন্য, টি সমান ডি বাই ভি সাইন আলফা। মাথায় একদম গেঁথে রাখো। এখন দেখো একটা বিষয়, যে এখানে মনে হচ্ছে না যে তোমার সময় যেটা, এই সময়টা কি স্রোতের বেগের উপর নির্ভরশীল না? একটু খেয়াল করে দেখো তো, যদি এরকম কোশ্চেন হয় যে তোমার নদী পার হওয়ার ক্ষেত্রে, নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় যে সময়, এটি কি স্রোতের বেগের উপর নির্ভরশীল কিনা, তোমাকে ব্যাখ্যা করতে বললো, 2 মার্কসের কোশ্চেন। তো এটা কিভাবে অ্যান্সার করবা? তো আমরা এইভাবেই বলতে পারি সরাসরি, যে আমরা জানি নদী পার হতে প্রয়োজনীয় সময় টি সমান ডি বাই ভি সাইন আলফা। তো এখানে তো ইউ অনুপস্থিত, ইউ কি আছে? নাই তো। তাহলে ইউ যেহেতু নাই, তাহলে কি সময় কি স্রোতের উপর নির্ভর করে না? স্রোত যদি বেশি থাকে, একটা সিম্পল কনসেপ্টে চিন্তা করো, স্রোত বেশি আছে নদীতে, স্বাভাবিক তোমার নদী পার হতে সময় বেশি লাগবে না? তোমার নৌকা তো পৌঁছাবে ধীরে ধীরে, ঠিক কিনা? আমার মনে করো যে স্রোত কম আছে, তাহলে সেক্ষেত্রে কি তোমার নদী পার হতে সময়টা কি কম লাগবে না? ঠিক তো? যাই হোক, তো এখানে আসলে এটা স্রোতের বেগের উপর নির্ভরশীল। কিভাবে স্রোতের বেগের উপর নির্ভরশীল? কারণ আলফা আমরা বের করে আসছি, যে আলফা ইজ ইকুয়ালস টু, সূত্র আমরা গতদিন সামারাইজ করছি, যে কজ ইনভার্স এটা কত হয়? মাইনাস ইউ বাই ভি। সো আলফা স্রোতের সাথে সম্পর্কিত, আলফা যেহেতু স্রোতের সাথে সম্পর্কিত, টি আবার আলফার সাথে সম্পর্কিত, সুতরাং টি ঘুরে ফিরে স্রোতের সাথে সম্পর্কিত আর কি। কথা বুঝতে পারছো? তাই নদী পার হতে প্রয়োজনীয় সময় আমাদের জন্য একটাই, সেটা হচ্ছে টি সমান ডি ডিভাইডেড বাই হচ্ছে ভি সাইন আলফা, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমাদের গত দিনের খ নাম্বার যে ম্যাথটা ছিল গত ভিডিওর, সেইটা খতে আমাদের বলা ছিল নদী পার হতে প্রয়োজনীয় সময় কত, কখন? যখন আমরা সোজাসুজি পার হয়েছিলাম। আমাদের ডাটা যেটা দেয়া ছিল, ডাটা দেয়া ছিল এরকমভাবে যে আমরা নদীকে সোজা পার করতে চাই, নৌকাকে চালাইতে হবে সেক্ষেত্রে স্থূল কোণে, ঠিক আছে? ভি এদিক বরাবর দেয়া ছিল, ভি দেয়া ছিল হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। দেন স্রোতের বেগ ইউ দেয়া ছিল হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। আমরা আলফা বের করছিলাম, আলফা ইজ ইকুয়ালস টু আমরা বের করছিলাম হচ্ছে 120 ডিগ্রি। দেন এদিক বরাবর যে বেগটা দিয়ে আমরা পার হচ্ছিলাম সেটা হচ্ছে লব্ধি বেগ। কি পার করছিলাম? আমরা নদীর প্রস্থ পার করছিলাম, যে নদীর প্রস্থ আমাদেরকে দেয়া ছিল 3 কিলোমিটার। তো এটা পার করার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় সময়টা বের করতে হবে। তাহলে এখন যে আমরা সরাসরি বলতে পারবো যে আমরা জানি, এখন আমরা জেনে গেছি, ঠিক আছে? সুতরাং আমরা বলবো আমরা জানি। তাহলে আমরা জানি হচ্ছে টি সমান ডি বাই ভি সাইন আলফা। সিম্পলি জাস্ট সবগুলো ডাটা বসায় দাও। তাহলে উপরে 3, নিচে হচ্ছে তোমার 16 সাইন 120।
ক্যালকুলেশন করো, উত্তর চলে আসবে। সো এটা উত্তর আসবে 0.217 আওয়ার, অ্যারাউন্ড তোমার 13 মিনিটস। মিনিট করার জন্য কী করবা, জাস্ট 60 দিয়ে ওটাকে গুণ করে দিবা, তাহলেই হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের ম্যাথ। তো আমরা কেস 1 দেখলাম, কেস 2 দেখলাম, কেস 3 দেখলাম। এখন আমরা দেখব কেস 4, লাস্ট কেস আমাদের জন্য। এরপর আমরা কিছু প্র্যাকটিস ম্যাথ দেখব, এবং এই ম্যাথগুলো দেখার পরে সত্যিই বলতেছি, প্রমিস এটা তোমাদেরকে, যে তোমাদের যত ধরনের সৃজনশীল ম্যাথ আছে, প্লাস তোমাদের বিভিন্ন ধরনের রাইটারের যে বইগুলো নদী নৌকা রিলেটেড অ্যাটলিস্ট ম্যাথগুলো আছে, আশা করি তোমাদের আর কোনো ম্যাথের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। যাই হোক, ম্যাথগুলো দেখবা, বারবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই দেখবা তোমাদের মনে থাকতেছে আর কি। তো আমাদের কেস 4-এ দেখো বলছে, দেয়া আছে নৌকার বেগ আগের দিনের মতোই 16 কিলোমিটার পার আওয়ার, দেন স্রোতের বেগ 12 কিলোমিটার পার আওয়ার, নদীর প্রস্থ বলে দিচ্ছে 3 কিলোমিটার। আমাদের কোশ্চেন করছে প্রথম যেটা, কতে বলছে সর্বনিম্ন সময় নদী পার হতে মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হবে। কেস 3 আমাদের ছিল হচ্ছে সর্বনিম্ন দূরত্বের কেস, আর কেস 4 হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়ের কেস। আমি কিন্তু গত দিনও তোমাদেরকে এটা বলছি অলরেডি। তো সর্বনিম্ন সময়ে নদী পার হতে কোন দিকে নৌকা চালাতে হবে। দেন খতে আমাদেরকে বলছে এক্ষেত্রে প্রয়োজনীয় সময় কত, অর্থাৎ তুমি সর্বনিম্ন সময় নদী পার হইতে চাও, সেক্ষেত্রে তোমার সময়টা কত। দেন গতে এবার আমাদেরকে বলছে যে এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত। দেন ঘতে আমাদেরকে বলতেছে এক্ষেত্রে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত। সে হচ্ছে আমাদের ম্যাথ কেস 4-এ। তাহলে কেস 4-কে আমরা বলছি সর্বনিম্ন সময়ের কেস। তো এখানে আমাদের প্রায়োরিটি হচ্ছে মিনিমাম সময়ে পৌঁছানো। একটা বিষয় দেখো, একটু মনে রাখবা, সেটা হচ্ছে একটা পথ যদি তোমার ছোট হয় তার মানে এই না যে তুমি ওটাই মিনিমাম সময় পৌঁছাতে পারবা। সে ধরো যে আমি বগুড়ায় আছি, তো বগুড়া থেকে তোমার আমি যেখানে পড়াই এটা হচ্ছে কালীতলা, তো বগুড়া কালীতলা থেকে তুমি মনে করো বগুড়া মহিলা কলেজে যাবা, যারা জায়গাটার জন্য বুঝতে পারবা। আমাদের এই কালীতলা কোচিং থেকে ঠিক স্ট্রেইট একটা রোড আছে, মেইন রোড আছে, মেইন রোডে উঠে তুমি জাস্ট স্ট্রেইট চলে যেতে পারবা, ঠিক আছে। এটাই তোমার জন্য সবচেয়ে সহজ পথ এবং সবচেয়ে কম পথ, কম দূরত্ব। তো তুমি যখন এই পথে যাবা, ডেফিনেটলি তোমার এই পথে যদি কোনো বাধা না থাকে তুমি খুব কম সময়ে পৌঁছাইতে পারবা। এটা একটা বিষয় চিন্তা করতো যে রাস্তায় প্রচণ্ড জ্যাম আছে, তাহলে কি ওই পথে যাওয়াটাই বেটার? না, তুমি কিন্তু মহিলা কলেজে যাওয়ার জন্য আরও বেশ কয়েকটা রুট আছে, আরও বেশ কয়েকটা পথ আছে, বাইপাস পথ আছে। তো তুমি বাইপাস পথ দিয়েও যাইতে পারো, যে পথগুলো অ্যাকচুয়ালি তোমার নর্মাল পাড়া মহল্লার কিছু রোড, তো ওই রোডগুলোতে নর্মালি জ্যাম থাকে না কখনো। তখন কিন্তু দেখো এই রোডে জ্যাম থাকার কারণে এমনটা হইতে পারে যে আমি আমার ওই পাড়া মহল্লার যে রোডটা আছে ওই রোডটা হয়তো বা একটু বড়, একটু দূরত্ব বেশি, কিন্তু কি যায় আসে তাতে, আমার তো কম সময়ে পৌঁছানো দরকার। তখন হয়তো আমার এই জ্যাম থাকার কারণে আমি এই রোডে পৌঁছানোর থেকে ওই পাড়া মহল্লার রোড দিয়েই খুব দ্রুত পৌঁছায় যেতে পারবো, তাই কি না? তাহলে একটা বিষয় খেয়াল করতে পারছো যে তুমি সর্বনিম্ন পথেই যে সবসময় সর্বনিম্ন সময়ে পৌঁছাবা, এটা কিন্তু সত্য না। কখন সত্য না? যদি তোমার পথে বাধা থাকে। এখন দেখো, নদী যখন আমরা পার করতেছি, নদী পার করার ক্ষেত্রে নদীতে যদি স্রোত না থাকে তাহলে তো বাধার কোনো প্রশ্নই ওঠে না, খুব সহজেই পার করতে পারবা। কিন্তু যদি নদীতে স্রোত থাকে, নদীতে যদি বাধা থাকে, স্রোত থাকা মানেই তো বাধা থাকে, তাই না? স্রোত এক প্রকার বাধা নৌকার জন্য। তাহলে তোমার সেক্ষেত্রে নদী পার হওয়ার জন্য কিন্তু তোমার জন্য যে সর্বনিম্ন যে সময়টা তোমার নদী পার হওয়ার পথের উপর ডিপেন্ড করবে। এটা কথা বুঝতে পারছো? তাহলে কোন পথে রওনা দিলে আমি ঠিক এক্স্যাক্টলি কম সময় পৌঁছাতে পারবো, আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে আমার টার্গেট হচ্ছে মিনিমাম টাইম, এটা মাথায় রাখো, ঠিক আছে? যে আমি মিনিমাম সময় পৌঁছাইতে চাই। এখন মিনিমাম সময় পৌঁছানোর জন্য আমি কোন পথে রওনা দিব, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে এটি। তাহলে ক নাম্বার কোশ্চেনে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে যে সর্বনিম্ন সময় আমরা নদী পার করতে চাই, নদী পার করার জন্য ঠিক কোন পথে আমরা রওনা দিব। তাই সর্বনিম্ন সময় নদী পার করার জন্য দেখো আমাদের সময় যে সূত্র আমরা জানি। এই যে ক নাম্বার কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু নট লাইক সৃজনশীল, এটা তোমার বেশিরভাগ ক্ষেত্রে ক্ষয়ের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন আর কি, অর্থাৎ অনুধাবনমূলক কোশ্চেনের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট। যা হোক, এটা ব্যাখ্যামূলক কোশ্চেন, গাণিতিক ব্যাখ্যামূলক কোশ্চেন আর কি, আমরা এখানে ব্যাখ্যায় দিব মূলত। তো দেখো আমরা সময়টা সর্বনিম্ন সময় পার হওয়ার জন্য ঠিক কোন দিকে নৌকা চালাবো, আমরা সেটা এখান থেকে বের করতে পারবো। কিভাবে বের করা যাবে দেখো, আমরা জানি সময়ের সূত্র কি, আমরা জানি সময় সূত্র হচ্ছে টি সমান ডি বাই ভি সাইন আলফা, একটু আগেই বের করে আসলাম। তাহলে টি সমান ডি ডিভাইডেড বাই হচ্ছে ভি সাইন আলফা। এখন দেখো তো আমার মিনিমাম টাইম দরকার, তাই না? তো টি মিনিমাম হইতে হবে আমাদের। এখন এর জন্য দেখো তো নদীর যে প্রস্থ, আমরা যদি চিত্রে দেখি আমাদের নদীর প্রস্থটা এখানে ফিক্স কিনা, নদীর প্রস্থটা কিন্তু ফিক্সড, অর্থাৎ কনস্ট্যান্ট এটা, তাই না? নদীর প্রস্থ আমাদেরকে ডি যেটা বলে দেওয়া আছে, ডি বলা আছে এখানটাতে 3 কিলোমিটার।
তাই তুমি 3 কিলোমিটার দূরত্ব তুমি পার হইতে চাও, নৌকার বেগ যেটা, নৌকার বেগও কিন্তু সেটা ফিক্সড বলে দেওয়া আছে 16 কিলোমিটার পার আওয়ার, এবং স্রোতের বেগ যেটা সেটাও আমাদেরকে বলে দেওয়া আছে কত, 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এগুলো কনস্ট্যান্ট ভ্যালু, আমরা ধরে নিচ্ছি এগুলো সমবেগ। তাহলে এখন এদিক বরাবর তোমার আমরা কি জানি, সবসময় স্রোতের বেগ থাকবে, ঠিক না? তো নৌকা কোন দিকে চালাবো, আমাদের তো প্রশ্নই এটা, ঠিক না? তাহলে মিনিমাম সময়টাকে টার্গেট করে আমরা নৌকা চালাবো। তাহলে এখন দেখো ডি যদি কনস্ট্যান্ট হয়, ভিও যদি কনস্ট্যান্ট হয়, তাহলে টি অ্যাকচুয়ালি কার সাথে নির্ভরশীল, সাইন আলফার সাথে নির্ভরশীল না? তাহলে এখানে ডি এবং ভি যদি কনস্ট্যান্ট আমরা ধরি, ডি ও ভি ধ্রুবক হলে আমরা এটা বলতে পারবো না যে টি সমানুপাতিক, সেক্ষেত্রে 1 কত হচ্ছে সাইন আলফা, অর্থাৎ সাইন আলফার সাথে এটা কেমন সম্পর্কিত, ব্যস্তানুপাতিকভাবে সম্পর্কিত। সহজ কথায় সাইন আলফার মান যদি তোমার কি হয়, সর্বোচ্চ হয়, সেক্ষেত্রে টি হবে মিনিমাম, সাইন আলফার মান যদি সর্বনিম্ন হয় সেক্ষেত্রে টি হবে ম্যাক্সিমাম। তো আমার টি তো মিনিমাম দরকার, তাই না? তার মানে সাইন আলফা ম্যাক্সিমাম হলে, তাহলে সাইন আলফা যদি তোমার ম্যাক্সিমাম হয়, এটা ম্যাক্সিমাম হলে টি কি হবে, মিনিমাম হবে, তাই তো? সময়টা মিনিমাম হবে, টি মিনিমাম হবে। তো সাইন আলফার সর্বোচ্চ মান কত আমরা জানি, সাইন 0 এর মান তো 0, তাই না? সাইনের সর্বোচ্চ মান কত এক্স্যাক্টলি, +1, ঠিক কিনা? তো সাইনের +1টা কখন পাওয়া যায়? তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সাইনের সর্বোচ্চ মান, সাইন আলফা ম্যাক্স যেটা, এটার ম্যাক্স ভ্যালু হচ্ছে তোমার +1, অর্থাৎ এখানে 1 লিখতে পারি আমরা। সেক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু কত পাওয়া যাবে, সাইন ইনভার্স করলে এটা 90 ডিগ্রি হবে আর কি, তাই তো? তাহলে নৌকা যদি আমরা 90 ডিগ্রি কোণে রওনা দিই, অর্থাৎ যদি আমরা ঠিক সমকোণে রওনা দিই, অর্থাৎ এই পথে যদি আমরা রওনা দিই, যে বরাবর প্রস্থ আছে সেই পথ বরাবর যদি আমরা নৌকার বেগ নিতে পারি, তাহলেই কেবল আমরা কিভাবে পৌঁছাতে পারবো, আলফা যদি আমাদের 90 ডিগ্রি হয় তখনই আমরা সর্বনিম্ন সময়ে পৌঁছাইতে পারবো। ওকে, তো আমরা এইভাবে জাস্ট কোশ্চেনের উত্তরটা বলে দিব যে অতএব মাঝিকে কি করতে হবে, স্রোতের সাথে সমকোণে নৌকা চালাইতে হবে, হ্যাঁ? অথবা মাঝিকে 90 ডিগ্রি কোণে নৌকা চালাইলে পরে সে কি করতে পারবে, সোজা অপর পারে পৌঁছাবে কতটুকু সময়, মিনিমাম সময়, সর্বনিম্ন যে সময় সেই সময় পৌঁছাবে, অর্থাৎ এর থেকে আর কম সময় সে পৌঁছাতে পারবে না। ক্লিয়ার? এই জিনিসটা কনসেপ্ট দিয়েও তুমি দেখো, কনসেপ্ট দিয়ে যদি দেখো তাহলে কিরকম হবে। নর্মালি এটা আমাদের নদী, ঠিক কিনা? এখন নদীতে মনে করো যে তুমি স্ট্রেইট তুমি রওনা দিবা না, তুমি কি করলা, একটু স্থূলকোণে রওনা দিলা। তো স্থূলকোণে যখন রওনা দিচ্ছ, এদিক থেকে স্রোত আছে না, তো স্রোতের সাথে তো তোমার কি হবে, একটা সংঘর্ষ হবে, নৌকার সংঘর্ষ হয়ে তুমি মিলিতভাবে একটা লব্ধি বেগ নিয়ে পৌঁছাবা। আর সেক্ষেত্রে দেখো এদিক বরাবর কিছুটা স্রোত এবং নৌকার মুখোমুখি সংঘর্ষ না প্রায়, হ্যাঁ? তাহলে এটা স্রোতের বিপরীতে রওনা দেওয়া বলে এটাকে, হ্যাঁ? তো তুমি প্রায় স্রোতের বিপরীতে যখন রওনা দিচ্ছ, তা স্রোতের প্রায় মুখোমুখি আসছো, তাহলে স্বাভাবিক ওইখানে তোমার সংঘর্ষের ক্ষেত্রে একটু সময়টা ব্যয় বেশি হবে। তো তোমার নদীটা পার হবা হয়তো বা, কিন্তু যে সময় পার হবা ওই সময়টা ডেফিনেটলি মিনিমাম হবে না। তাহলে কি করতে হবে, আমাকে স্রোতের হালে ছেড়ে দাও। স্রোতের হালে ছেড়ে দাও মানে কি, ঠিক আছে স্ট্রেট নৌকা চালাই দাও, স্রোত তোমাকে যেখানে খুশি নিয়ে গিয়ে তুলুক না কেন, অসুবিধা নাই, তুমি অবশ্যই মিনিমাম সময় পৌঁছাবা। আর যদি তুমি নৌকাকে একটু সূক্ষ্ম কোণে চালাই দিচ্ছ, একটু বুদ্ধি করে, বুঝছো, তুমি খুব বুদ্ধিমান আর কি, তাই না? তো একটু সূক্ষ্ম কোণে চালাইছো, তো কি হবে রে বুদ্ধি, হ্যাঁ? হবেটা কি চিন্তা করে দেখো তো, নৌকা তো আরো সরে পৌঁছাবে, পথ তো বড় হয়ে গেল, তার লম্বা পথ, লম্বা পথ পাই দিতে তো সময় বেশি লাগবে, তাহলে এটাকে মিনিমাম সময় হবে, হবে না। তাহলে একমাত্র পথ কোনটা, 90 ডিগ্রিতে, অর্থাৎ স্রোতের হালে নিজেকে ছেড়ে দাও। স্রোতের হালে যদি নিজেকে ছেড়ে দিতে পারো তাহলে অবশ্যই তুমি মিনিমাম সময়ে পৌঁছাতে পারবা আর কি। সো এই ছিল আমাদের ক নম্বরের উত্তর। এখন হচ্ছে খতে আমাদেরকে বলছে যে আমাদের মিনিমাম সময় যেটা, সেই মিনিমাম সময়টা কত। তো মিনিমাম সময়ের জন্য আমরা কোণ পেয়ে গেছি না। এখন নৌকার বেগ তো আমরা জানি, নদীর প্রস্থও আমরা জানি, সবই জানি। তো আমরা জানি সূত্র হচ্ছে টি সমান ডি বাই ভি সাইন আলফা। জাস্ট সিম্পলি ডাটা বসো। ডি হচ্ছে 3, এটা হচ্ছে 16, সাইন কত ডিগ্রি, 90 ডিগ্রিতে পৌঁছালে তো সর্বনিম্ন সময় হয়, তার মানে 3 ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি 16 এটা। তাহলে এক্ষেত্রে পাবা 0.1875 এত আওয়ার। এটাকে মিনিট করে দেখতে পারো, তো দেখো এটা আসতেছে 11.25 মিনিট। আগের ম্যাথে মনে আছে, আমরা যখন আগের কেসটা করছিলাম ওই কেসের সময় কত আসছিল, প্রায় 13 মিনিট। এক্ষেত্রে কতটুকু সময় লাগলো, 11.25 সময়, 2-5 মিনিট আর কি, ঠিক আছে? তো তুমি এর থেকে মিনিমাম সময় পৌঁছাতে পারবা না, এটা তোমার পক্ষে আর সম্ভব না। ওকে, আসো এবার গ নাম্বার এবং ঘ নাম্বার কোশ্চেনের উত্তর দুইটা একসঙ্গেই করবো আমরা, গ প্লাস ঘ। তো আমাদের গ এবং ঘতে যেটা বলছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত হবে এবং এক্ষেত্রে পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা ঠিক কত হবে, আমাদেরকে সেটা হিসাব করতে বলছে। গ এবং ঘতে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত হবে এবং পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তুমি একটা জিনিস চিন্তা করতো, তুমি নৌকা চালাইছো সোজা সোজা পৌঁছাবা, স্রোত আছে তো, তাই না? স্রোত তোমাকে ঠেলা দিয়ে কি করবে, একটু সরাই দিবে। তো তুমি এরকম কোন একটা পথে গিয়ে পৌঁছাবা যে পথে তোমার লব্ধি বেগ থাকবে W। তো ধরে নাও যে তুমি ও থেকে যাত্রা শুরু করছো,
ও এ পথকে টার্গেট করে, অর্থাৎ এই বিন্দুকে টার্গেট করে তুমি সোজা রওনা দিছো, বা তুমি সোজা পৌঁছাও নাই, তোমাকে কি করছে শর্ট কিছুটা ঠেলা দিয়ে অন্য একটা পথে নিয়ে গেছে, যে পথটার নাম আমরা দিলাম হচ্ছে ওবি। তাহলে এখানে ওবি যেটা, এটাই তো প্রকৃতপক্ষে পথের দৈর্ঘ্য, তাই না? আমি তোমাদেরকে যখন নদীর পরিচয় দিচ্ছিলাম গতদিনের ভিডিওতে, তখন আমি এই কথাটা বলছিলাম যে পথটাকে আমরা কি বলবো, এই পথটাকে আমরা বলবো নৌকা পৌঁছানোর প্রকৃত পথ, অর্থাৎ এটা যে দৈর্ঘ্য হবে এটাই হবে পথের দৈর্ঘ্য। আর এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বলছিলাম হচ্ছে পার বরাবর দূরত্ব। তো আমরা এই দুইটা দূরত্ব বের করতে চাই। তো তুমি একটা সিম্পল কনসেপ্ট দেখো তো কি হয় এখানে। তুমি মনে করো যে ও থেকে এ কে টার্গেট করে রওনা দিছো, তো তুমি পৌঁছাচ্ছ ওবি পথে, ঠিক না? তো তুমি যখন 90 ডিগ্রি কোণ করে রওনা দিছো, তো তুমি যে টি মিনিমামটা বের করলা, এই মিনিমাম সময়টা দিয়েই তো তুমি এই ওবি পথে পৌঁছাচ্ছ, ঠিক কিনা? এটাই তো সত্য, এটুকু তো বুঝছি, ঠিক না? তাহলে মিনিমাম সময় দিয়ে তো আমরা ওটা পৌঁছাইলাম, ঠিক না? তাহলে ওবি পথে যেটা পৌঁছাইলাম, এটা কোন পথ? এটা তো এই যে এই সময়টা দিয়েই পৌঁছাইলাম, ঠিক না? তাহলে এই যে মিনিমাম সময়, এই মিনিমাম সময়টা দিয়ে যেহেতু ওবি পথ পৌঁছাইছি, তাহলে ওবি বরাবর আমি টি জানি, এবং এই বরাবর যে সময়টা আছে, এই সময়টা হচ্ছে আমাদের টি মিনিমাম, যে টি মিনিমাম আমরা বের করে রাখছি, এটা কত? 0.1875 মিন আওয়ার। আমরা এটাকে আওয়ারেই হিসাব রাখি, তাহলে সুবিধা হবে। এখন এই বরাবর যদি আমাদের ডাব্লিউ জানা থাকে, ডাব্লিউ জানা থাকলে আমরা খুব সহজেই বেগ এবং সময়ের গুণ করলে পরে ওই বরাবর দূরত্ব বের করতে পারবো না? খুবই সহজ, তাই তো? ওকে, তাহলে আমরা এইভাবেই করব। তাহলে এই বরাবর আগে ডাব্লিউ বের করো। তো লব্ধি তো আমরা জানি না, তাহলে ওই বরাবর লব্ধি বেগ, হ্যাঁ? তো লব্ধি বেগ যেটা, তো লব্ধি বেগের সূত্র দেখো, দুইটা ভেক্টর কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল আছে? 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল আছে। তাহলে লব্ধি বেগ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হলো আমরা কি জানি সূত্র, ভি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ইউ স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা, আলফার মান 90 ডিগ্রি, তাই না? তাহলে 2 ইউভি কজ আলফা 90 হলে কত হয়? কজ 90 মান তো 0, ঠিক না? তাহলে এখানটাতে ওই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তার শুধু থাকতেছে ভি স্কোয়ার প্লাস হচ্ছে ইউ স্কোয়ার। আমরা পুরো সূত্র লিখলাম না, হ্যাঁ? তাহলে এখানটাতে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মান বসাও, জাস্ট 16 স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার। তো এই ক্ষেত্রে বেগ আসে হচ্ছে তোমার 20 কিলোমিটার পার আওয়ার। এখন এই বেগটা দিয়ে তুমি পার হচ্ছ, কতটুকু সময় পার হচ্ছে? টি মিনিমাম সময় পার হচ্ছে। তাহলে এস সমান হচ্ছে ওবি, পথের দৈর্ঘ্যকে আমরা এস দিয়ে প্রকাশ করি, পরিচয় বলে দিচ্ছি অলরেডি। তাহলে ওবি সমান কোন বেগ দিয়ে পার হচ্ছে? ডাব্লিউ দিয়ে পার হচ্ছে। কোন সময় দিয়ে পার হচ্ছে? টি মিনিমাম দিয়ে পার হচ্ছে। তা ডাব্লিউ ইন্টু টি মিনিমাম, সো জাস্ট এখানে ডাব্লিউ এর মান বসা হচ্ছে 20 ইন্টু টি মিনিমাম বসা 0.1875। ক্যালকুলেশন করো, দেখো এটার উত্তর চলে আসবে। এটা আসে 3.75 কিলোমিটার। ওই যে এটার কিলোমিটার পার আওয়ার, আর এটার হচ্ছে আওয়ার কেটে গিয়ে জাস্ট কিলোমিটার। তাহলে আমাদের পথের দৈর্ঘ্য নির্ণয়টা শেষ। এখন আসি আমাদের পরে যে ম্যাথ বলছে, সেটা হচ্ছে ঘতে যেটা বলছিল যে এক্ষেত্রে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত। তো পার বরাবর দূরত্ব যেটা, সেটা হচ্ছে আমাদের এবি, তাই না? তাহলে পার বরাবর দূরত্ব দেখো, এটা দুইটা পদ্ধতি দেখবো আমরা পার বরাবর দূরত্ব বের করার জন্য। দেখো তুমি ঠিক ওই সময়টায়, অর্থাৎ এই যে টি মিনিমাম যে সময়টা ছিল, এই সময়টা দিয়ে তুমি যেমন এই পথটা গেছো, একই সাথে এই পথ বরাবর তুমি অতিক্রম করছো না? তার মানে এবি বরাবর তোমার কতটুকু সময় লাগছে? ওই টি মিনিমাম টাইমটাই তো তোমার লাগছে, তাই না? কনসেপ্টে বুঝো। তাহলে টি মিনিমাম সময়টা আমার লাগছে। তাহলে এখানটায় এই বরাবর যে সময় আমাদের, সেটাও টি মিনিমাম। আর এই বরাবর এটা তো পার বরাবর আমি বলছিলাম যে কারো বেগ না থাকলেও কার বেগ থাকে, সবসময় বলছি পার বরাবর যদি কারো বেগ প্রয়োজন পড়ে, কার বেগকে নিবা? স্রোতের বেগকে নিবা। তাহলে এই বরাবর তো আমরা একটা বেগ জানি, সেটা কার বেগ? স্রোতের বেগ, ইউ আমরা জানি। তো ইউ তো জানাই আছে, টি মিনিমাম তো আমরা জানি, তাহলে ওই বরাবর দূরত্ব বের করা যাচ্ছে। তাহলে এবি যে দূরত্ব আছে, পার বরাবর দূরত্বকে আমরা এক্স দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে এবি সমান কোন বেগ দিয়ে পৌঁছাচ্ছি? স্রোতের বেগ আছে ওই বরাবর, কোন সময় দিয়ে পার হচ্ছি? ওটু টি মিনিমাম দিয়ে পার হচ্ছি। তাহলে এখানটায় 12 গুণন হচ্ছে 0.1875, জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করো, এটা আসে হচ্ছে 2.25 কিলোমিটার। এটা আমরা অন্যভাবেও বের করতে পারি। অন্য কিভাবে বের করা যেতে পারে? এটা সবচেয়ে সিম্পলেস্ট হয়, সবচেয়ে সহজ পদ্ধতি আর কি। আরেকটা পদ্ধতি যেটা হয়, এটা দ্বিতীয় পদ্ধতি হতে পারে। এটা হচ্ছে প্রথম পদ্ধতি, এর দ্বিতীয় পদ্ধতি দেখো। দ্বিতীয় পদ্ধতিটা এরকম, দেখো আমরা ওবি বরাবর দূরত্ব জানি, এই বরাবর দূরত্ব জানি, তো এই বরাবর দূরত্ব বের করা যাবে না? যাবে তো। আমরা এস তো অলরেডি বের করে রাখছি, ঠিক না? 3.75 কিলোমিটার। আমরা ডি অলরেডি জানি, এটা 3 কিলোমিটার। তাহলে এই বরাবর তো বের করা যাবে, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা এইভাবে বলতে পারবো যে ত্রিভুজ ও এ বিতে, তাহলে ওবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে ও এ স্কোয়ার প্লাস হচ্ছে এবি স্কোয়ার। তো আমাদের টার্গেট কি বের করার? এবি বের করতে হবে। তাহলে এবি ইজ ইকুয়ালস টু কত লেখা যাবে? রুট ওভার হচ্ছে ওবি স্কোয়ার মাইনাস হলো ও এ স্কোয়ার। তো এখানটায় ওবি স্কোয়ার 3.75 এর উপর স্কোয়ার
মাইনাস হচ্ছে 2.25 এর উপর স্কোয়ার। এই কি করলাম, ওই বরাবর আছে হচ্ছে 3, নদীর প্রস্থ ওটা 3 স্কোয়ার। সেখান থেকে জাস্ট সিম্পলি ক্যালকুলেট করো, এটাও দেখবা 2.25 কিলোমিটার আসছে। তো তুমি দুইভাবেই করতে পারো, যেটা খুশি তোমার, যেটা সুবিধাজনক মনে হয়। তুমি স্রোতের বেগ দিয়ে ওটা বের করতে পারো, তুমি আলাদাভাবে এরকম পথের দৈর্ঘ্য বের করে নিয়ে তারপর তুমি ওটার সঙ্গে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এটা বের করতে পারো আর কি। ঠিক আছে, সো এই ছিল আমাদের কেস 4। তারপরে কেস 4-এ সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আমরা 4টা ম্যাথ দেখলাম ইন টোটাল। যে নৌকা ঠিক আমরা মিনিমাম সময়ে পৌঁছাতে চাই, কোন দিকে চালাতে হবে নৌকাকে? সোজা, স্রোতের হালে নিজেকে ছেড়ে দিতে হবে, অর্থাৎ 90 ডিগ্রিতে চালাবো। নদী পার হইতে চাই, সময় কত? নদী পার হওয়ার সময় হচ্ছে t = d/v sin α। দেন আমরা নৌকা যে লব্ধি বেগটা নিয়ে পৌঁছাচ্ছে যখন সর্বনিম্ন সময়, তখন পৌঁছানোর জন্য লব্ধি বেগের সূত্র হচ্ছে w = √v² + u², যদি সিম্পলিফাই করে দেখো আর কি। আদারওয়াইজ তুমি লব্ধির পুরো সূত্রটাকে ওখানে লিখতে পারো। দেন পার বরাবর দূরত্বের ক্ষেত্রে আমরা দেখলাম কি, পার বরাবর দূরত্বের ক্ষেত্রে হচ্ছে আমরা পার বরাবর কারো বেগ না থাকলেও কার বেগ থাকবে সবসময়? স্রোতের বেগ থাকবে। এবং পার বরাবর কোন সময়টা দিয়ে পার হচ্ছে, যার সময়টা আইডেন্টিফাই করবা, নির্ণয় করবা, দেন ওই সময় দিয়ে যদি পার হও তার সময়কে ওর সাথে গুণ করে তুমি এটা বের করতে পারো। ওকে, অ্যান্ড সবশেষ তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে ওটা করতে পারো আর কি। সো এই ছিল আমাদের ম্যাথ। আমরা এরপরে যে ম্যাথগুলো দেখবো সেগুলো হচ্ছে প্র্যাকটিস ম্যাথ কিছু। আমি তোমাদের নেক্সট যে ভিডিও থাকবে, নেক্সট ভিডিওতে বেশ কিছু প্র্যাকটিস ম্যাথ করবে, এবং প্র্যাকটিস ম্যাথগুলো বেশ ইম্পর্টেন্ট, এবং ওগুলো দেখলে ইনশাল্লাহ তোমাদের সিকিউ অ্যান্ড আদার্স বুকস যে রেফারেন্সগুলো আছে সব ধরনের ম্যাথই ইনশাল্লাহ পারবা। সো এই যে 4টা কেস দিলাম, 4টা কেস এগেইন একবার রিভিউ করো, রিভিউ করে দেন তুমি ওই প্র্যাকটিস ম্যাথগুলো দেখো, তারপর তুমি বইয়ের ম্যাথ সিকিউ আদার্স এগুলো সব কিছু দেখবা, ইনশাল্লাহ পারবা অবশ্যই। টিল দেন ভালো থাকো অবশ্যই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।